দর্শক শুভেচ্ছা, আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্ট বা আকিজ সানশাইন এই অনুষ্ঠানে। যখন আমরা সরাসরি কথা বলছি তখন এরই মধ্যে বাংলাদেশের একজন কৃতি সন্তান, একজন পাইলট, তিনি শহীদ হয়েছেন এবং একই সঙ্গে আরও অন্তত 20 জন শিশু এবং অন্য মানুষ তারা এর মধ্যে শাহাদত বরণ করেছেন। অন্তত শতাধিক মানুষ এখনও বিভিন্ন হাসপাতালে পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছেন। অদ্ভুত এবং অস্বাভাবিক রকমের একটি বিপদের মুখোমুখি আজ বাংলাদেশ, এবং সেরকম একটি দিন দেখলাম। এই ঢাকা শহরে কোটি কোটি মানুষ, এবং এই মানুষগুলোকে যদি আমরা গাছ বলি তাহলে আমাদের সন্তানরা হচ্ছে আমাদের ফুল। ঢাকা শহরের ফুলগুলো আজ পুড়ে গেছে, তারা কেউ কেউ মারা গেছে। সেসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। জেনারেল শহীদুল্লাহ, স্বাগত আপনাকে। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। প্রফেসর জিল্লুর রহমান, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার এবং খ্যাতিমান পাইলট জনাব ওয়াহিদুন নবী। ওয়াহিদ ভাই, আপনাকেও স্বাগত। এবং আশা করছি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউট একজন চিকিৎসকও যুক্ত হবেন, ডাক্তার শাওন বিন রহমান। তাকে এখনও পাইনি। আমি একটু ওয়াহিদ ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, যেহেতু বিমান দুর্ঘটনা একটি প্রশিক্ষণ এবং এটা হচ্ছে যুদ্ধ বিমান, যুদ্ধ প্রশিক্ষণ বিমান। এবং আমি জানি যে যতটুকু আমাদের জানাশোনা, একটা ব্যাচের সব পাইলটরাও এই বিমানে সলো যে চূড়ান্ত স্টেপ সেটি করার সুযোগ পায় না। ফলে আমি তাকে চিনতাম, সে আমার এলাকার মানুষ, রাজশাহীর সাগর সেই সুযোগটি পেয়েছিল, আজকে তার শেষ টেস্টটি ছিল। এ ধরনের দুর্ঘটনা কি খুবই স্বাভাবিক আসলে, নাকি এটি আসলেই আমাদের দুর্ভাগ্যের শিকার হতে হলো? ধন্যবাদ আপনাকে। দেশবাসীর আজকে এই সংকটময় মুহূর্তে এবং বেদনা বিদুর সময়ে আমি দেশবাসীর সাথে তাদের সমবেদনার সাথে একাত্মতা প্রকাশ করছি। এবং সত্যি এটা বেশ কষ্টদায়ক, এবং আজকের ঘটনাটা সত্যি ঐতিহাসিক বলে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের দুর্ঘটনা পাবলিক প্লেসে আর হয়নি। এবং আহ, আমি টেকনিক্যাল সাইডটা নিয়ে কথা বলবো। আপনার সাথে আমাদের অনেক সিনিয়র মানুষজন আছেন বা বক্তা আছেন, ওনারা বাকি সিভিল অ্যাফেয়ার্স বা, যদিও আমি একজন সিভিল এয়ারলাইন্স ক্যাপ্টেন অস্ত, মানে এয়ারবাস ক্যাপ্টেন ছিলাম, এবং মিলিটারিতে 20 ইয়ার্স আমার অভিজ্ঞতা। আপনার সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি আজকের দুর্ঘটনাটা মানে ভেরি আনফর্চুনেট এবং খুবই রেয়ার। তো অনেকগুলো স্টেজ পার হয়ে পাইলটদেরকে একটা ওই যে ফাইটার ট্রেনিং এর সোলো ফ্লাইং করতে হয়। এই না যে আজকে এটা প্রশিক্ষণ, আমরা বলি প্রশিক্ষণ, বাট এটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং এর একটা প্রশিক্ষণ। প্রশিক্ষণ কিন্তু ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সো আজকের দুর্ঘটনা কিন্তু অ্যাবসলিউটলি খুবই র ট্রেনিং ছিল না, খুবই অ্যাডভান্স ট্রেনিং ছিল। মানে এই পাইলট কিন্তু অনেকগুলা 4-5 বছর প্রশিক্ষণের শেষ পর্যায়ে অলমোস্ট চলে এসছে, এবং আজকে সেই দিনেই আজকে তার দুর্ঘটনা হলো, এবং সাথে আমাদের অনেকগুলি তাজা প্রাণ ধরে গেছে। সো আমি মনে করি এটা কমপ্লিটলি একটা ভেরি আনসার্টেন অ্যান্ড আনপ্রেডিক্টেবল, এবং আমাদেরকে ভবিষ্যতের জন্য কিভাবে সতর্কিত হতে পারে হওয়া যায় সেসব নিয়ে আমি হয়তো গাইডলাইন দিতে পারি। জি, সেটা আর নিয়ে বিমান আলাদা দুর্ঘটনা করে জানতে হয়তো চাবো ওয়াহিদ ভাই। বেসিক। আমার আরেকটা ছোট প্রশ্ন, যে এই যে ডেনসিটি পপুলেটেড বা ঘনবসতিপূর্ণ এলাকায় কি এরকম প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যে কোনো মৃত্যুই নিঃসন্দেহে কষ্টের, ফলে আমাদের পাইলটের মৃত্যু যেরকম ভীষণ কষ্টের, তার সাথে পরে এই ঘটনার ইম্প্যাক্ট বা আগুন থেকে যে মৃত্যু হলো সেগুলো আরও বেশি কষ্টের নিঃসন্দেহে। ফলে এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় কি সারা পৃথিবীতেই ওড়ে, নাকি এটা আমাদের জায়গা নেই বলে আমরা এটি করলাম? আম, অবশ্যই আপনার যদি দেশ বড় হয়, আপনি আলাদা মিলিটারি বেস করেন, কোনো সমস্যা নেই। ইট ডিপেন্ডস অন ইউর ইন্টেনশন অ্যান্ড ইউর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর ইউর ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি। ইটস নট দ্যাট ইজি। তো আমরা কি করি যে আমাদের মতো গরিব দেশগুলা লুক ইনটু দি সিঙ্গাপুর। সিঙ্গাপুরের আপনার বিগেস্ট এয়ারপোর্টে কিন্তু অল মিলিটারি অপারেশন হয়। লুক এট দি, ইভেন আমি যুক্তরাজ্যে থাকি, তো এই যে আপনার লন্ডন সিটি এয়ারপোর্ট, মানে একদম হার্ট অফ লন্ডন, জেএফকে একদম হার্ট অফ নিউ ইয়র্ক,
তো অপারেশন কিন্তু ইজ সাইমালটেনিয়াস। হ্যাঁ, অপারেশন করা যায়, বাট আমি মনে করি যে যদি সম্ভব হয় স্ট্র্যাটেজিক্যালি, ইকোনমিক্যালি, অফকোর্স ইট ইজ বেটার অলওয়েজ টু টেক অফ দি এনি কাইন্ড অফ, নট ইভেন মিলিটারি, এনি কাইন্ড অফ। আপনি খালি আজকে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যদি আজকে এয়ার ইন্ডিয়ার মতো ক্র্যাশটা যদি আজকে ফাইটারের জায়গায় কোনো বোয়িং 777 বা 787 যদি আজকে একই ঘটনাটা ঘটতো ঢাকা শহরে, আমি জাস্ট চিন্তা করতে পারি না হোয়াট উড বি দ্য ডিজাস্টার। এবং এটা যদি সম্ভব হয়, ইউ ক্যান রিমুভ দিস কমপ্লিট এয়ারপোর্ট আউট অফ দি ঢাকা সিটি। বাট কোথায় নিবেন আপনি? মানে আমাকে একটা জায়গা দেখান যে সুইটেবল আছে, যে কারণ মিলিটারি অপারেশন করতে আপনি বর্ডার এরিয়ার কাছাকাছি স্ট্র্যাটেজিক্যালি ইউ ক্যানট ডিপ্লয় এনি ফাইটার জেট অর মানে সেনসিটিভ ইকুইপমেন্ট। জি, একদম একদম তো পরিষ্কার। ওয়াহিদ তাহলে ভাই ওই যে আপনাকে একটু মর্টার, থামাই, ওয়াহিদ ভাই আপনাকে একটু থামাই। আমি কি ঢাকা মেডিকেলের আবাসিক সার্জনজির বার্ন ইনস্টিটিউটের ডাক্তার শাওনবীর রহমান, আমি জানি খুবই কঠিন একটা সময় বার্ন ইনস্টিটিউটের আপনারা পালন করছেন এখন, এবং আমি নিজে আজকে সেখানে ছিলাম। ফলে আপনাদের আন্তরিকতা, পেশাদারিত্ব কোনো কিছু নিয়ে বোধ করি এখনই প্রশ্ন তোলার সুযোগ নেই। আমি শুধু একটু জানতে চাই যে আপনাদের এখানে গুরুতর চিকিৎসা যারা নিচ্ছেন তাদের বার্নিংয়ের রেট কেমন, এবং তাদের নিয়ে আপনাদের এখন পর্যন্ত পর্যবেক্ষণ কি? আমাদের এই শিশুরা কতখানি নিরাপদ আছেন, তাদের চিকিৎসার হাল হকিকত যদি একটু আমাদেরকে সংক্ষেপে জানান, যেটুকু আপনার মেডিকেল বা ইথিক্স অ্যালাউ করে। ডাক্তার শাওন। জি, সালামালাইকুম। আমি ডাক্তার শাওন, আবাসিক সার্জন, জরুরি বিভাগ, জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট। আমাদের এখানে শুরুতে 51 জন রোগী এসেছিলেন। ম্যাক্সিমামই আসলে ওই মাইলস্টোন কলেজের যারা স্টুডেন্ট তারা, এবং অ্যাডাল্ট পেশেন্ট আসলে কমই ছিলেন যারা কিনা ওই কলেজের টিচার। তো এই মুহূর্তে আমাদের কাছে এখন 45 জন রোগী আছে। তাদের আসলে পড়ার শতাংশটা একদম শতভাগ, মানে 100% থেকে শুরু করে মিনিমাম ধরেন 3%, 4% বাড়ানো আমাদের এখানে আছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে সবারই আসলে শ্বাসনালী পুড়েছে, সবার ফেস বার্ন আছে। তো সবার শ্বাসনালী পোড়ার কারণে বার্নের শতাংশ যদি কম হয়ে থাকে, শ্বাসনালী পোড়ার কারণে আসলে সেই রোগীগুলোকে আমরা আশঙ্কাজনক বলছি, এবং সেভাবে আমরা চিকিৎসা চলমান রাখছি। আর ম্যাক্সিমাম রোগীকে আমরা হচ্ছে যাদেরকে এই মুহূর্তে আইসিইউতে সাপোর্ট দেওয়া দরকার তাদেরকে আমরা আইসিইউতে শিফট করেছি। যাদেরকে মেইল এসডিইউতে রেখে চিকিৎসা দেওয়া দরকার আমরা তাদেরকে মেইল এসডিইউতে শিফট করেছি, এবং কিছু রোগীকে আমরা ফিমেল এসডিইউতে শিফট করেছি। আর যে রোগীগুলো পার্সেন্টেজ কম এবং যাদের হচ্ছে গিয়ে মানে স্টেবিলিটি কন্ডিশন ভালো, তাদেরকে আমরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রেখে চিকিৎসা চলমান রেখেছি। এবং আমাদের এখান থেকে 4 জন রোগী শিফট হয়েছে, 3 জন ঢাকা মেডিকেলে এবং 1 জন সিএমএইচে। আর এখন পর্যন্ত 3 জন রোগী মারা গিয়েছেন। আর 1 জন রোগীকে আসলে আমাদের কাছে ব্রড ডেথ নিয়ে আসা হয়েছিল বিকাল 3:30 নাগাদ। ওনার নাম হচ্ছে তানভীর, ক্লাস 8 এর স্টুডেন্ট। ওনাকে হচ্ছে আমাদের কাছে ব্রড ডেথ নিয়ে আসা হয়েছিল। এর পরবর্তীতে এখন পর্যন্ত ওই তানভীর সহ টোটাল 4 জন মারা গিয়েছেন। শাওন ভাই, আপনারা কি ধরনের, আপনাকে আমি ছেড়ে দেবো এই প্রশ্নটা করেই, আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ফিল করছেন? বিশেষ করে এখানে ধরেন নন মেডিকেল অনেক মানুষজনের উপস্থিতি, আত্মীয় স্বজন থেকে শুরু করে রাষ্ট্রের দায়িত্বশীল, রাজনীতির দায়িত্বশীল লোকজন যাচ্ছেন। সেগুলোতে চিকিৎসা ব্যবস্থায় বা সংক্রমণের মাত্রার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, সে ধরনের কোনো অনুরোধ আপনাদের তরফ থেকে যদি থাকে সেটা করে আপনি। জি, এটা আসলে আমাদের বার্নের যে এই পেশেন্টগুলোর ক্রস ইনফেকশন খুব বেশি হয়, কারণ তাদের সারফেস গুলো ওপেন হয়ে যায়। সুতরাং আমাদের ভিজিটর রেস্ট্রিকশনটা খুব স্ট্রিক্টলি করতে হয়। আমরা শুরু থেকে চেষ্টা করছিলাম যাতে ভিজিটর এন্ট্রিটা রেস্ট্রিক্টেড করা যায়, কিন্তু যেহেতু এটা একটা মাস ক্যাজুয়ালিটি হয়েছে, একজন রোগীর যারা স্বজন আছেন তারা আসলে অধিক সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন। একই সাথে যারা হাসপাতালে যে রোগীগুলো ভর্তি আছে তার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সোসাইটি থেকে লোকজন এখানে এসছেন, যারা কিনা আমাদের যে রেস্ট্রিক্টেড যে পোর্শন যেখানে আমরা রোগীদের চিকিৎসা চলমান রেখেছি সেই সব জায়গায় প্রবেশ করছেন এবং প্রবেশ করতে চাচ্ছেন।
এতে করে যেটা হয়, আমার যে রোগীগুলো আছে তাদেরকে যে আমি আইসোলেটেড ভাবে রেখে চিকিৎসা করব, সেটা আমাদের জন্য আসলে চ্যালেঞ্জিং। আমরা চেষ্টা করে যাচ্ছি ভিজিটর এন্ট্রিটা রেস্ট্রিক্টেড করার, এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, অনুরোধ করব এবং স্বজনদের প্রতি আমি অনুরোধ করব তারা যেন কোনোভাবেই ভিতরে প্রবেশ না করতে চান এবং আমাদেরকে সহযোগিতা করেন। কারণ আমাদেরকে সহযোগিতা করলে আমরা যে চিকিৎসা প্রোটোকল আছে সেই চিকিৎসা অনুযায়ী এখানে সর্বোচ্চ যেভাবে করা দরকার আমরা করে যাচ্ছি। আমরা যদি ইনফেকশন রেটটা কমাতে পারি তাহলে আমাদের সার্ভাইভাল রেটটা বাড়বে। জি জি, অনেক ধন্যবাদ ডাক্তার শাওন বিন রহমান, আপনি এই অবস্থায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমরাও ক্ষমা চাচ্ছি দর্শকদের কাছে, আপনারা যদি মনে করে থাকেন এই চিকিৎসকের এই 5 মিনিট সময় আমরা নিয়েছিলাম সেটি নষ্ট করার জন্য, মূলত আপনাদের সচেতনতার জন্য। অনেক ধন্যবাদ ডাক্তার শাওন বিন রহমান। জেনারেল আবু নাঈম শহীদুল্লাহ, আপনার কাছে আসতে চাই, এই আগুনটা আসলে স্যার এত বড় হলো কেন? আমরা তো এই ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা অনেকবার দেখেছি বাংলাদেশে। হিসাব একটা করছিলাম যে 34 বছরে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর 32টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে, কখনো তো এরকম হয়নি, এবার এত আগুন হলো কেন? এটা আমি বলবো যে প্রথমে যে দাহ্য বস্তুটা কি ছিল, তা জেট ফুয়েল ছিল, যেটা অত্যন্ত দাহ্য। এবং এখানে যে ঘটনাটা ঘটেছিল, যে যদি বিমানটা আগে যেটা দুর্ঘটনার কথা বলছিলেন যে ওপেন জায়গাতে যদি হতো তাহলে এটা এরকম হতো না। এখানে এক বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে একদম, তার মানে কম্প্যাক্ট, তার মানে ওখানে যে যখন জেট ফুয়েলটা অগ্নিকাণ্ড মানে তাপ বিকিরণ করছে খুব র্যাপিড, কিন্তু এটার তাপ বেড়ে যেতে থাকে। আর এটা কনফাইন্ড এরিয়াতে যখন ছিল এই জন্য আপনার ওখানে তীব্রতাটা আরও বৃদ্ধি পেয়েছে, যার জন্য এই ডিভাস্টেশনটা এত বেশি হয়েছে, কারণ এর তাপটা এত বেশি হয়েছে। তো এখানে যেটা আপনি বলেছেন যে হঠাৎ করে, কারণ এই জেট ফুয়েলটা এত দাহ্য বস্তু যে হঠাৎ করে অনেক তাপমাত্রা বৃদ্ধি করে ফেলায় এবং ওই আশেপাশে সব পুড়িয়ে ফেলাবে। স্যার আপনি তো মানে আর্মিরও জেনারেল, মানে ফায়ার সার্ভিস তো আসলে আপনি প্রেষণে ছিলেন, ফলে এ ধরনের যুদ্ধ বিমান যেহেতু এটাকে বলা হচ্ছে এবং এটির যে মডেল, তার ভেতরে তো যুদ্ধ বিমানে যখন ট্রায়াল চলে তখন তো যুদ্ধের সময় যে ধরনের উপকরণ সেগুলো সবই থাকার কথা, ফলে অন্যান্য গোলা বারুদ, আর্মস, অ্যামুনিশন সেগুলো থাকাও কি খুব অস্বাভাবিক এবং সেগুলো তো বিস্ফোরিত হতে পারে নাকি? না, কিন্তু যে যখন ট্রেনিং ফ্লাইটে কখনোই মানে, কারণ ওটা হলো যখন বিমান থেকে বা যুদ্ধ বিমান থেকে যখন ফায়ার করবে, রকেট ফায়ার করবে বা কোনো লোড নিবে, তখন কিন্তু এটা ফায়ারিং রেঞ্জে এটা করা থাকে এবং তখন কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়। আপনি দেখেছেন যে তখন বলা হয় যে বিমান বাহিনী ফায়ারিং করবে রেঞ্জে এই এলাকাতে থেকে নির্দেশনা দেওয়া হয়। এটাতে কোনোভাবেই কোনো মারণাস্ত্র ছিল না। এটা আমি মানে দায়িত্ব নিয়েই বলতে পারি যে কোনো ওরকম দাহ্যবস্তু ছিল না। তবে জেট ফুয়েলটাই কিন্তু যথেষ্ট এই পুরা বার্ন করার জন্য। দ্বিতীয়ত জিনিসটা হলো যেহেতু কনফাইন্ড এরিয়াতে এই জন্য আরও হয়েছে। আর এখানে যে ঘটনাটা ঘটলো, যে সেখান থেকে আমরা দেখলাম যে জানলা ভেঙে সেনাবাহিনী যখন গেল, জানলা ভেঙে তাদেরকে বার করছিল। এখানে কয়েকটা জিনিস আছে, যেমন ধরেন যে বার্ন তো আমরা দেখতে তো মানে ফায়ার সার্ভিস তো বার্ন সবসময় আমরা দেখিয়েছি, তাই এই বার্নের জন্য ম্যানেজমেন্ট আছে। যা এই জিনিসটা যে আমরা আসলে যে স্কুল থেকেই শেখানো দরকার, যে আগুনে সে যখন দগ্ধ হচ্ছে আমরা দেখছি যে তাদেরকে টেনে নিয়ে দৌড়াতে আসছে, ওখানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ম্যানেজমেন্টটা করা দরকার ছিল, সঙ্গে সঙ্গে ফার্স্ট এড দরকার, সঙ্গে সঙ্গে তাকে পানিও ছিল ওখানে, তাকে যখনই বার্ন হচ্ছে তখন সেই শিশুটাকে নিয়ে তার মুখটাকে সামনে রেখে পানিতে ডুবানো দরকার ছিল, যাতে করে তার এটা যেন বৃদ্ধি না। পানির সোর্স তো ছিল না স্যার। না, কিন্তু ওইখানে আপনার বিল কিছু দূরে কিন্তু বিল ছিল। স্কুলে নিশ্চয়ই মানে তাদের তো পানি খাওয়ার টিউবওয়েল ছিল, নিশ্চয়ই ওদের এমনি কল ছিল। মানে কথা হলো যে পানির কাছে যাওয়া বা শীতল করা। আরেকটা হলো যে শ্বাসনালী পুড়ে যে গেলে, যেটা আপনি নিজেও আজকে বার্ন ইউনিটে গিয়েছেন, দেখেছেন যে শ্বাসনালী পুড়ে গেলে 50% পুড়ে গেলে দেখা যাবে যে হয়তো বা উনি সার্ভাইভ করবেন 2-3 দিন, তারপরে কিন্তু আর বাঁচানোটা খুবই কঠিন হয়ে যায়। এটা আমরা জানি, যে এটা আমরা প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা অর্জন করছি। এই শ্বাসনালী বাঁচানোরও কিন্তু উপায় আছে। এখানে যদি প্রশিক্ষণ দেওয়া হতো যে যখন এরকম ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে কাপড়, রুমাল, যেটাই হোক না কেন নাকটাকে ঢেকে নিতে হবে, যাতে করে সেই উত্তপ্ত বাতাসটা যেন নাকে এবং এক্স্যাক্টলি তা সেটা যদি কিছুই না থাকে, অন্তত সে কাপড় খুলে কাপড়টা দিয়ে সে অন্তত মুখ ঢেকে
ওখান থেকে বার হওয়া উচিত কিন্তু ছিল। স্যার এরকম পরিস্থিতিকে হঠাৎ করে যারা হয়েছে ওইখানে ধরেন ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের ক্লাস চলছিল, তারাও তো আসলে হচকিত হয়ে পড়েছে। এক্স্যাক্টলি। ফলে এই তাৎক্ষণিক পরিস্থিতিতে ধরেন মানে আর কি বা করার ছিল? এইখানে আমার এইটা হচ্ছে এরকম যে আসলে এই ক্লাস 3 থেকে যে বাচ্চারা শিখে, আমরা বিদেশে দেখি তাদেরকে ট্রাফিক কিভাবে ক্রস করতে হয়, কিভাবে আগুন লাগলে কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে ছোটোবেলা থেকে শেখালে তাদের মনের ভিতরে ঢুকে যায়। আমরা একটা জাস্ট উদাহরণ দিতে পারি আমি, যে জাপানে একটা যখন বিরাট ধরনের ত্রিপক্ষীয় দুর্যোগ হয়েছিল, যেটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়েছিল হিরোশিমা নাগাসাকি, না হিরোশিমার পরে, যেটা আপনার নিউক্লিয়ার আরেকটা পাওয়ার প্ল্যান্টে, জি হ্যাঁ পাওয়ার প্ল্যান্ট বাস্ট হয়েছিল, সেখানে সুনামি এসেছিল এবং ভূমিকম্প হয়েছিল। তাই 3 রকমের এটা হয়েছিল। সেখানে একটা স্কুলের একটা বাচ্চারও কিছু হয়নি, কারণ যখন হচ্ছে ভূমিকম্প হচ্ছে, ঠিক ওরা ওই ছোট বাচ্চারাও জানে যে কি করতে হবে। তারা সব মাথায় বই রেখে সব ফলিং মানে বাইরে বার হয়ে এসে খোলা মাঠে চলে এসছে উইদিন নো টাইম। সেই স্কুলটা ভেঙে পড়ে গেছে, অথচ একটা বাচ্চারও কিছু হয়নি। তা এইখান থেকে আমাদের শিক্ষা আমরা কখনো নিই নাই। তা এই যে এখানে যে আমরা যে আজকে যেটা হলো, এখানে যদি ক্লাস 3 বাচ্চাকে যদি আমরা সে যদি জানতো যে আগুনটার প্রথমেই আমাকে শ্বাস নিয়ে এটা রক্ষা করতে হবে, দ্বিতীয়ত হলো আমাকে যদি আগে কাপড়ে আগুন লেগে যায় কাপড় খুলে ফেলাতে হবে, তৃতীয়ত হলো যে যত তাড়াতাড়ি আমি ঠান্ডা যে কোনো জায়গাতে, যদি কোনো জায়গাতে বার্ন হয়ে থাকে চামড়া যেন দ্রুত না হয়, সেখানে পানির ব্যবস্থা করতে হবে। জি জি জি, আমি স্যার আপনার কাছে আসতে চাই, প্রফেসর জিল্লুর রহমান। আমরা তো স্যার ধরেন জেনারেল সাহেব বলছিলেন যে কাপড় খুলে ফেলা বা এটা কথা, ধরেন আগুন লেগেছে যখন, তার অন্তত 2, 2.5, 3 ঘন্টা পরেও যাদেরকে বার্ন ইউনিটে আমি আসতে দেখি, তাদের অনেকে আমি পুরো শরীর পরা, কিন্তু বাচ্চাটি স্কুল ড্রেসটিই পরে আছে, তার মানে তার পোশাকটা খোলা হয়নি। ফলে এগুলো তো একদম প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা রোল মডেল, কিন্তু এই ম্যানমেড যে ডিজাস্টার, সেগুলোর ক্ষেত্রে আমরা কি অমান্য করার ক্ষেত্রে নতুন রোল মডেল হয়ে উঠছি, বা আমাদের সক্ষমতা কি আদৌ বেড়েছে, নাকি আমরা দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছি? থ্যাংক ইউ। আমরা যে হ্যাজার্ডের কথা বলি, এটা হ্যাজার্ডকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হলো ম্যানমেড দুর্যোগ। ইংরেজিতে বলি আমরা অ্যানথ্রোপোজেনিক আর ন্যাচারাল হ্যাজার্ড। তো হ্যাজার্ড অ্যানথ্রোপোজেনিক হোক আর ন্যাচারাল হোক, এটা যে ক্ষয়ক্ষতি করবে, এটা যে আশঙ্কা আছে, এটার কিন্তু একই। আপনার প্রস্তুতি কিন্তু আপনার নিতে হবে, ইমার্জেন্সি প্রস্তুতি নিতে হবে। এখন ইমার্জেন্সি প্রস্তুতিতে আমরা কি করি? আমরা ডিজাস্টার যে ম্যানেজমেন্টের যে আমাদের সিস্টেম, আমরা আগে বলি যে রিস্ক ম্যানেজমেন্ট করা। এই যে ম্যানমেড, এই যে প্লেনটা উড়বে, এটাও কিন্তু একটা রিস্ক। তো এই রিস্কটাকে কীভাবে ম্যানেজমেন্ট করবে, এটা কিন্তু আগে থেকে প্রিপারেশান নিতে হবে, এবং এটা মিটিগেশন যে স্ট্র্যাটেজি আছে এগুলো নিতে হবে। এবং এগুলো নিতে হবে কি, যখন হ্যাজার্ড হয়ে যাবে তখন আমার ইমার্জেন্সি রেসপন্স লাগবে, এবং তাদের যে উদ্ধার, এগুলা রিকভারি লাগবে। তো এখন দেখা যায় যে এই যে প্রস্তুতিতে আমরা সবচেয়ে নইমবে যেটা বললেন, উন্নত দেশে প্রত্যেকটা স্কুলে ফায়ার ড্রিল হয়, কিন্তু বছরে 3 থেকে 4 বার ফায়ার ড্রিল হয়। এবং এই ফায়ার ড্রিলের সময় কি করণীয়, যখন একটা আগুন লাগবে কি করণীয়, সব কিন্তু বাচ্চাদের শেখানো হয়। এবং ইভেন একটা বাচ্চাকে বলে দেওয়া হয়, একটা 2 এবং 3-র বাচ্চাকে বলে দেওয়া হয়, তুমি যেই বাসাটায় থাকো, এই বাসাটার তোমার ইভ্যাকুয়েশন প্ল্যানটা কি, যদি ফায়ার লাগে এখানে, তাহলে তুমি কিভাবে এখান থেকে স্কেপ করবা, এই প্ল্যানটাও তাকে নিয়ে যেতে হয়। তো এইরকম আমরা তো এখানে এই যে এখন দুর্ঘটনা হয়েছে আলোচনা করতেছি, এরকম অনেক আলোচনা কিন্তু আমরা করেছি অন্য দুর্ঘটনায়। আমরা কি পারি না স্কুলে ফায়ার ড্রিলটা চালু করতে? প্রত্যেকটা স্কুলে পারি নাই তো স্যার। যদি পারতাম, যদি এখানে যদি এইটুকুও যদি আমরা যদি করতে পারতাম, হয়তো কিছু বাচ্চা, আরো কিছু বাচ্চা বেঁচে যেত। কোথায় দিয়াবাড়ি আর কোথায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, আমি চিকিৎসা দেওয়ার জন্য উত্তরা, বনানী, গুলশান, বসুন্ধরা সব পার করে আমার সেই একটা বার্ন ইনস্টিটিউট, তাও সেটা খুব বেশি দিনের পুরনো, সেখানে নিয়ে যেতে হয়। সেখানে মাত্র 75টা সিট আজকে খালি ছিল। রোগীর সংখ্যা বেশি হওয়ায় বাকিদেরকে ঢাকা মেডিকেলের যে রেগুলার বার্ন ইউনিট সেখানে নিতে হয়েছে। তাহলে আমার প্রস্তুতি আসলে কোথায়? এখন এটাই, এখন যে প্রস্তুতি যে কোথায়, আমরা এই নর্মাল একটা ফায়ার ড্রিল স্কুল, কলেজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও চালু করতে পারিনি। আমরা প্রস্তুতি কোন অবস্থায় আছে এটা থেকেই বোঝা যায়।
এটা এই ফায়ার ডিল থেকে হয়তো অনেকগুলা শিশু এই যে আহত যারা হয়েছে নিহত, এটা অনেক সংখ্যা, হয়তো একজনও যদি বাঁচাতে পারতাম তাও তো আমাদের ইয়ে হতো। আজকে আমার কথা বলার ভাষা নেই, মানে এতগুলা শিশু মারা গেছে এবং যারা আহত হয়েছে তারাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো এই জিনিসগুলো আমাদের মনে হয় ভাবা দরকার। আমরা এই যে কথা বলি কিন্তু কাজে তেমন একটা আমাদের অগ্রগতি নেই, কেন যে হচ্ছে না এগুলো আমাদের খতিয়ে দেখা দরকার। জি জি, আমি একটা বিরতিতে যাব। স্কোয়াড্রন লিডার ওয়াহিদুন নবী, নিশ্চয়ই আপনি আছেন আমাদের সঙ্গে। আপনাকে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। আইএসপিআর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলছে যে উড্ডয়নের পরপরেই বিমানটিতে ত্রুটি ধরা পড়ে এবং বিমানটি জনবিরল এলাকায় নেয়ার চেষ্টা করেন পাইলট। তার মানে পাইলট সেটিকে চেষ্টাও করেছেন। এখন আমরা জানি যে সচরাচর সব ফ্লাইটে একটা সব রেকর্ডগুলো থাকে, সেটিকে সম্ভবত ব্ল্যাক বক্স বলা হয়। এই ফ্লাইটের ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার কোনো চান্স কি রয়েছে? তাহলে সেখানে হয়তো এটার পেছনে যদি দুর্ঘটনা না হয়ে অন্য কোনো অদক্ষতা কিংবা কোনো বিপদ অথবা নানান ষড়যন্ত্রের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে, সেটি একটি প্রশ্ন। পাশাপাশি এই F-7 যে যুদ্ধ বিমান, সেটির ট্র্যাক রেকর্ডও আমরা খুব ভালো দেখছি না। আগেও এই যুদ্ধবিমান একাধিক জায়গায় একাধিকবার এই ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। সেই জায়গায় আমাদের কোনো গাফিলতি, বিশেষ করে নীতিগত কোনো গাফিলতি অতীতে ছিল কিনা, সেই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিন। দর্শক, আরেকবার স্বাগত। আমরা কথা বলছি ওয়াহিদুন নবী, তিনি বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার। ওয়াহিদ ভাই, আপনার কাছে আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে উড্ডয়নের পরপরেই এই যে ত্রুটি এবং জনবিরল এলাকায় নেয়ার চেষ্টা করেন পাইলট, যেটা আইএসপিআর বলছে, অর্থাৎ আমাদের সশস্ত্র বাহিনীর ভাষ্য, ফলে ব্ল্যাক বক্সের রেকর্ড পাওয়া সম্ভব কিনা, এটি একটি জায়গায়। এবং F-7 যে যুদ্ধ বিমান, যেটা অনেক পুরনো, যদি ভুল না করি এটা 80-র দশকের মডেলের বিমান, সেটি দিয়ে কেন এখন আমাদেরকে প্রশিক্ষণ চালাতে হয়? তাহলে আসলে আমাদের দেশটা কতখানি এগুলো? ধন্যবাদ। প্রথম প্রশ্ন আসি, উড্ডয়নের পরপরই যে আইএসপিআর এর রিপোর্ট বলেছে, দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। আপনার প্রথমে ট্র্যাক রেকর্ড দেখতে হবে যে এই ফ্লাইটটা কিভাবে আপনার আসছে। এবং আমি অন্য জায়গায় বলেছি একটা সোলো ক্লিয়ার করার আগে এবং ফার্স্ট যখন একটা অ্যাডভান্স এই এয়ারক্রাফটে এই এই তো তৌকিদের আপনার প্রথম সোলো একা ফ্লাইট, এর আগে কিন্তু সে তার ইনস্ট্রাক্টরের সাথে আজকেই আপনার অলমোস্ট 30 মিনিটস এর মতো একটা ট্রেনিং ফ্লাইট করে আসছে। যে কারণ তার এই একা ফ্লাই করার কথা আরো 3 দিন আগে, মানে হি ওয়াজ ক্লিয়ার। তো তারপরে যেহেতু গ্যাপ হয়ে গিয়েছে, ইনস্ট্রাক্টর কিন্তু তাকে নিয়ে আজকে আরেকটা প্র্যাকটিস সেশন দিয়েছে। দিয়ে যখন ইনস্ট্রাক্টর দেখেছে হি সেফ, এয়ারক্রাফট ইজ পারফেক্ট, যদি এই এয়ারক্রাফটে আপনার এর আগের ফ্লাইটে কোনো একটা ইভেন ওয়ার্নিং লাইট, কোনো একটা সিস্টেম ম্যালফাংশন হতো, তখন কিন্তু ওকে এই এয়ারক্রাফটটা দেওয়া হতো না, ওকে চেঞ্জ করে দেওয়া হতো, যেটা সেফ। তো এখন মেকানিক্যাল এবং টেকনিক্যাল ইস্যু ক্যান হ্যাপেন এনি টাইম ইন দি মেশিন। আমি এয়ারক্রাফটের কথা বলি, এনি কাইন্ড অফ মেশিন। আপনার মোবাইলও কিন্তু হঠাৎ করে যে কোনো একটা সময় হ্যাং হয়ে যায় অনেক সময়। সো এই যে দুর্ঘটনাটা, এটা অ্যাবসলিউটলি মেকানিক্যাল এবং টেকনিক্যাল। এবং যখন আপনার নিয়ম হচ্ছে টেক অফের করে একটা 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 প্যাটার্ন ফলো করতে হয়, ওই প্যাটার্নটা শেষ করতে একটা প্যাটার্ন। যখন একজন পাইলট প্রথমবারের মতো ফাইটারে এই মিশন গুলাতে যায়, তাকে 4 মিনিট লাগে একটা প্যাটার্ন শেষ করতে। তখন আবার সে এরকম 4 মিনিট করে 16 মিনিটের মধ্যে তার এই আজকের মিশনটা শেষ হয়ে যেত। তো টেক অফ করে সে 2 মিনিট 3 মিনিটও যায় নাই আপনার যখন প্যাটার্নের হাফ, সেই সময় তখন সে অ্যাবনর্মাল নোজ ড্রাইভে যায় এবং আপনার উইং অ্যাবনর্মাল সিচুয়েশনে যায়। সাথে সাথে গ্রাউন্ড ইনস্ট্রাক্টর, যে ইনস্ট্রাক্টর তাকে সোলো ক্লিয়ার করেছিল, তখন তারা অ্যাবনর্মালিটিটা কিন্তু দেখতে পায়। দেখার সাথে সাথে তাকে ওয়্যারলেসে কল দেওয়া হয় যে তুমি এই কাজ করো, ডু ইট নাও। বাট এখন কিন্তু টাইম কিন্তু ভেরি লিমিটেড, মানে আপনার সেকেন্ড। কিন্তু ককপিটে থাকা পাইলট কিন্তু কোনো রেসপন্স করে নাই। তার মানে ও হি ইজ ভেরি বিজি টু সেভ এয়ারক্রাফট এন্ড সেভ লাইফ। মানে এখন যদি নর্মালি এই সময় এই সিচুয়েশন গুলোতে
পাইলটের যে সিট থাকে, সে যে সিটে বসে সে ইজেক্ট করে বের হয়ে যায়। আপনি দেখেন যে এর আগে যে কর্ণফুলীতে যে ইয়াকের অ্যাক্সিডেন্টটা, তারা কিন্তু অনেক আগে টের পেয়েছে যে দিস এয়ারক্রাফট ইজ গোইং টু ক্র্যাশ। তারা এয়ারক্রাফটটাকে জনবসতি থেকে দূরে নিয়ে একটা জায়গায় প্লেস করে, ওই যে দেরি করছে পাইলট কিন্তু একজন মারা গিয়েছে, ঠিক আছে। এবং আজকের ঘটনা সেই হি ট্রাই টু ম্যানেজ, এবং সে আপনার এয়ারক্রাফটটাকে আপনার যদি সে কোন রকম কন্ট্রোল না করে যেই ডাইরেকশনে ছিল ওই ডাইরেকশনে যদি ছেড়ে দিয়ে এয়ারক্রাফটটা থেকে বেরিয়ে যেত, তাহলে আমার ধারণা বলে কিন্তু সোজাই করতো আপনার ইন্টারন্যাশনাল, মানে আপনার ইন্টারন্যাশনাল যে এয়ারক্রাফট গুলো থাকে, প্যাসেঞ্জার থাকে, লোডিং হয় আনলোডিং হয় ওই জায়গাটায়। এখন ওই সময় তো আপনার হি ইজ ফাইটিং ফর এভরিথিং, মানে ওর পৃথিবী কিন্তু ছোট হয়ে আসছে। সো দিস ইজ দ্য রিজন যে এয়ারক্রাফটটা সোফার। আচ্ছা, আরেকটা বললেন যে ব্ল্যাক বক্স থাকে কিনা, ফাইটার এয়ারক্রাফটে কিন্তু কোনো ব্ল্যাক বক্স থাকে না। আচ্ছা, এই F7 গুলোতে লেটার জেনারেশনে আপনার হয়তো ফ্লাইট ডেটা রেকর্ডার এইগুলো থাকে, বাট এই F7 গুলোতে কিন্তু কোনো থাকে ইএলডি, মানে ইমার্জেন্সি লোকেটর বিকন, মানে এয়ারক্রাফটটা যদি কোনো জঙ্গলে বা সাগরে পড়ে তখন ওকে র্যাকেজ খুঁজে বের করার জন্য লোকেশন বের করা যায়। ওয়াহিদ ভাই, আপনি কি একটু এই মডেলটা নিয়ে বলবেন, এই যে F7 যুদ্ধ বিমান? আচ্ছা, বলছি আমি, আই এম কামিং ব্যাক। আপনারা বলছেন, অনেকেই বলছে এটা নিয়ে কনফিউশন আছে বেশ। দিস F7 ফাইটার জেট ইজ এ ভেরি গুড এয়ারক্রাফট ইন্টারসেপ্টর। আপনার এয়ারক্রাফট প্রোডাকশন, ফার্স্ট প্রোডাকশন রেট হচ্ছে ধরেন 1965-এ, বাট এরপরে কিন্তু অনেক আপগ্রেডেড হয়, ভার্সন আপগ্রেডেড হয়, ইকুইপমেন্ট চেঞ্জ হয়। যেমন আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালে আপনার যেমন C-130 হারকিউলিস 1956-এ বানানো, ভিয়েতনাম করা, কিন্তু এই হারকিউলিস কিন্তু নামে 1956-এ তৈরি হয়েছিল, কিন্তু ভার্সন কিন্তু আপগ্রেডেড 2000-এ। সো ওর বাট দিস এয়ারক্রাফট প্রোডাকশন হচ্ছে 2013, বাট আপনার প্রোডাকশন ফার্স্ট প্রোডাকশন বাট আপগ্রেডেড, বিভিন্ন রকম আপগ্রেড হয় আপনার চাহিদা মোতাবেক। সো অবভিয়াসলি এটা খুব একটা অ্যাডভান্স না, বাট দিস ইজ এ ভেরি গুড ইন্টারসেপ্টর। মানে আমরা বলি যে একটা লজিস্টিকে আপনার মিলিটারিতে আপনার ইন্টারসেপ্টর থাকে, বম্বার থাকে, ট্রেনার থাকে। সো দিস ইজ অ্যান ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট। সো ইন্টারসেপশনের জন্য দিস ইজ ভেরি গুড ওয়ার্ল্ড ওয়াইড। চাইনিজদের কিন্তু এখনো এই F7 কিন্তু প্রচুর ওরা ইউজ করে, এবং ট্র্যাক রেকর্ড অবশ্যই আপনি যত পুরনো মডেল বা পুরনো সিস্টেম ইউজ করবেন আপনার ট্র্যাক রেকর্ডটাও তত খুব একটা ভালো হবে না, কারণ এটার বয়স তো 65-এ। আপনার F-35ও কিন্তু ক্র্যাশ করেছে, একটা না বেশ কয়েকটা, ভেরি মানে আপনার অলমোস্ট কত মিলিয়ন ডলার এক একটা F-35 এর, যেটা কেনা সম্ভবই না, কারণ আমরা চিন্তাও করতে পারি না। 5th জেনারেশন ফাইটারও কিন্তু ক্র্যাশ করেছে এবং রানওয়ের উপরে ক্র্যাশ করেছে, এই ইতিহাস আছে। সো যে আপনার টেকনোলজি কিন্তু যে কোনো সময় গিভ আপ করতেই পারে। আমি মনে করি অবশ্যই আমরা এখনো অনেক ব্যাকলকে আছি, আমরা এখনো এই অ্যাডভান্সের মধ্যে এটাই আমাদের কাছে সবচেয়ে অ্যাডভান্স ফাইটার। এখন যদি ইট ডিপেন্ডস অন ইউর ইকোনমি, ইট ডিপেন্ডস অন ইউর ইন্টেনশন। আপনি একদম পরিষ্কার স্কোয়াড লিডার ওয়াহিদুর নবী, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু জেনারেল আবু নাঈম শহীদুল্লাহ স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি এ ধরনের অনেক আগুনের ঘটনা নিজে হ্যান্ডেল করেছেন, ফলে আমাদের এই আগুনের ঘটনাগুলো যখন আপনারা সামাল দিতেন, আমি যদি একদম NTV, বসুন্ধরা থেকে এফআর টাওয়ার কিংবা রানা প্লাজা এই ধরনের বড় ভবন ধসের ঘটনাগুলো দেখি, সেখানে আপনাদের কাজ করার ক্ষেত্রে আপনি নিজেও বলেছেন, আমার মনে আছে, যে সাধারণ মানুষকে সরে যেতে বলেছেন যাদের কাজ নাই। আজকেও আমরা একই ঘটনা দেখলাম, সেটা একদম দিয়াবাড়ি ক্যাম্পাস, উত্তর আধুনিক মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিট, সেখানে উৎসুক জনতার একটা সাংঘাতিক ভিড়। এই ক্রাউডটা কেন আমরা ম্যানেজ করতে পারি না, সেটি যেরকম একটি প্রশ্ন, সেই সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে যে গণমাধ্যম কর্মীর ভিড়, এবং এখন তো আসলে স্যার শুধু টেলিভিশন, পত্রিকা, প্রতিষ্ঠিত অনলাইনের গণমাধ্যম না, আমি আজ অনেক মানুষকে দেখেছি হাতে একটি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং তিনি বলছেন তিনি সাংবাদিক। কে তাকে চ্যালেঞ্জ করবে, কিভাবে করবে? এই ক্রাউড হ্যান্ডেলিং কেন আমরা করতে পারি না? এটার জন্য আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা হলো আরবান কমিউনিটি ভলান্টিয়ার। জি, তা এই আরবান কমিউনিটি ভলান্টিয়ারের প্রত্যেক ওয়ার্ডে
আমাদের প্ল্যান ছিল 200 কর্মী তৈরি করা সারা দেশে এবং বোধহয় 50,000 বা এরকম। হ্যাঁ 62,000 কারেক্ট। এটা কিন্তু চলমান ছিল এবং অনেক দূর পর্যন্ত প্রায় 45,000 কিন্তু করা হয়েছিল। এবং আপনি যদি মনে থাকবে এমনকি রানা প্লাজাতেও আমাদের সেই কমলাই ড্রেস পরে সেই আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গিয়েছিল। এবং তারা যেহেতু সেখানকারই লোক, সেই এলাকারই ছেলেরা বা মেয়েরা, তারা করতো কি, তাদের প্রথম কাজটাই ছিল ক্রাউড ম্যানেজমেন্ট। কারণ ফায়ার সার্ভিসের গাড়ি আসার সঙ্গে সঙ্গে তারা রাস্তা ক্লিয়ার করে এবং তাদেরকে সহায়তা করা, তাদের হোজ পাইপ টেনে নিয়ে আসা, এবং তারা নিজেরাও কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিল। এইটা আমাদের এটা ছিল যে এটার ঘটনাটা আমি বলছি 2012 সালের ঘটনা, 13 সালের ঘটনা। কিন্তু বাই নাও এখন 2 লাখ এই ভলেন্টিয়ার তৈরি করার হওয়া উচিত ছিল। আমরা কিন্তু স্টপ করলাম কেন? যদি আজকে সত্যি যদি আমরা এটাকে চালিয়ে যেতে পারতাম, বিদেশেও কিন্তু উন্নত দেশেও এই আরবান কমিউনিটি ভলেন্টিয়ার আছে। তা যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি যে এই আরবান কমিউনিটি ভলেন্টিয়ারকে দিয়ে অবশ্যই আমরা যে কোনো জায়গাতেই ক্রাউড ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত সহজ। এবং নট অনলি দ্যাট, ইভাকুয়েশন করাটাও খুব, কারণ তারাও কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা জানে যে কিভাবে রুগীকে আনতে হবে। কারণ আপনি জানেন যে এমনও হলো যে তার একটা অঙ্গ ছুটে গেছে, কিন্তু এই জন্য যে ইভাকুয়েশন যে কেউ যদি করতে যায় তাহলে কিন্তু তার অনেক ক্ষতিও করে ফেলাতে পারে। তা যাই হোক, আমি দুর্যোগ মন্ত্রণালয়ের একটা ইনিশিয়েটিভের কথা বলতে চাই যে এখনও তারা যেটা করছে যে আরবান কমিউনিটি ভলেন্টিয়ারের পাশাপাশি যে বিজনেস কমিউনিটি বা বাজার বা যেসব জায়গা আছে সেখানে এটাকে ইমার্জেন্সি রেসপন্স টিম, বিজনেস ইমার্জেন্সি, প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করছে। এবং এটা 3টা জেলাতে আমি জানি যে 3টা জেলাতে ইতিমধ্যে তৈরি করা হয়েছে। তা প্রত্যেক জায়গাতেই যদি, প্রত্যেক শহরেই যদি আমরা এরকম আরবান কমিউনিটি ভলেন্টিয়ার এবং ইমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করতে পারি। কিন্তু স্যার হাসপাতালে কে করবে? ধরেন আজকে এখানে একটা জিনিস হলো যে হাসপাতালের জন্য আবার ঘটনা আছে। এখানে হলো যে প্রত্যেকটা হাসপাতালের সাথে কিন্তু এমওইউ হওয়ার কথা। এবং কারণ হাসপাতালের রুগীরা, হাসপাতাল নিজেও কিন্তু একটা বার্ন হতে পারে বা দুর্যোগে কবলিত হতে পারে, তখন সেখানকার পেশেন্টরা, আইসিইউর পেশেন্টরা কোথায় যাবে? এই জন্য হলে কি যে প্রত্যেকটা হসপিটাল, নিয়ার বাই হসপিটাল এবং কয়েকজনের সাথে করা থাকে যে এইখানকার আইসিইউতে ধরেন 50 জন আছে, তো অটোমেটিকলি এদেরকে কীভাবে ট্রান্সপোর্ট করতে হবে, তাদের এই অ্যাম্বুলেন্সগুলো চলে আসবে, তাদেরকে ভার্টিক্যালি কীভাবে নিচে নামিয়ে কীভাবে করতে হবে। দিজ আর অল প্র্যাকটিস। এবং এরকম ধরনের কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের উপরে আমরা কিন্তু এক্সারসাইজও করেছি। খালি ঢাকাতে না, ঢাকা মেডিকেল কলেজে না, চিটাগাংয়ে। এটা ছিল নিমতলি, যখন বিরাট একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার পরপরই কিন্তু এটা করেছিলাম। কিন্তু আমাদের হয় কি যে ভালো ইনিশিয়েটিভগুলো কেন জানি শুকিয়ে মরে যায় এবং আমাদের একটা মেমোরির বোধহয় ভ্যাকেন্ট হয়ে যায়। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমি মনে করি সেটা হলো স্কুলে অনেক রকমের ক্লাব আছে। আমরা ডিজাস্টার ক্লাব হিসাবে যদি তৈরি করি তাহলে ছোট ছেলেরাও উৎসুক হবে যে ডিজাস্টারকে কিভাবে, কখন, কিভাবে ম্যানেজ করতে হবে। আর আরেকটা হলো যে হসপিটাল ম্যানেজমেন্টের যে এমওইউ সাইন করতে হবে। আমরা জানি যে পুরো ক্যাপাসিটি কত এবং কোথায় কত বার্ন ইউনিট আছে, কোনো কিছু বড় ধরনের, এবং সেই অনুযায়ী এটা একবার ড্রিল করলে দেখা যাবে যে অনেক ইজি হয়ে গেছে। আর আরেকটা হলো যে এই যে স্কোয়াড্রন লিডার ওয়াহিদ যেটা বলছিলেন, প্রত্যেকটা জিনিসের একটা লাইফ আছে। আপনি যেটা বলছেন যে 80 সালের যে বিমানগুলো যতই আমরা মডার্ন করতে চেষ্টা করি, একটা পুরোনো গাড়ির হয় কি এত পার্টস থাকে, আমরা অনেকগুলো চেঞ্জ করলাম কিন্তু একটা জানি না যে সেটা কন্ডিশন এক্সপায়ার করছে, তার একটা লাইফ আছে। তো তাই এই লাইফটাকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে এনকোয়ারি করে যে মেনটেন্যান্সের কোনো অভাব ছিল না। কারণ আমাদের প্রতিবেশী দেশেও কিন্তু বিমান দুর্ঘটনায় এবং ঠিক ওরকমই একটা হোস্টেলে যে অনেক স্টুডেন্টকে মারা গিয়েছিল কিছুদিন আগে, এখানে মেনটেন্যান্সের অভাব ছিল কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। প্রফেসর জিল্লুর রহমান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা এই ধরনের একটা দুর্ঘটনা হলে এই বিষয়গুলো নিয়ে কথা বলি, তারপর আবার আমরা ভুলে যাই। এই দায় গণমাধ্যমেরও রয়েছে অন্যান্যদের পাশাপাশি। ফলে ধরেন রানা প্লাজার পরে বড় হলো এটা একটা ওয়েক আপ কল এবং সেটা সহযোগিত বড় ব্যবসা, আমদানি রপ্তানি বাজার, অনেক কিছু জড়িত। ফলে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, অ্যাকর্ড অ্যালায়েন্স, নানান কিছু হওয়ার পরে কিন্তু আরেকটা রানা প্লাজা আমরা দেখি নাই। এই ঘটনাটাকে আমাদের জন্য কোনোভাবে আমাদের স্কুল ব্যবস্থাপনা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ফ্লাই জোন, এই এলাকার, তার ক্ষেত্রে একটা ওয়েক আপ কল হতে পারে বা এই ঘটনা থেকে আসলে আমরা কোনো শিক্ষা নিব? অবশ্যই একটা ওয়েক আপ কল। কারণ হচ্ছে এই ধরনের দুর্ঘটনা তো আগে হয় নাই। এই যে জনবহুল এলাকায় এই ধরনের এই প্রশিক্ষণ বিমান, সামরিক প্রশিক্ষণ বিমান কিন্তু দুর্ঘটনা হয় নাই। তো এটা যেহেতু এখানে হয়েছে এবং
যেই একটা ম্যাচাকার হয়েছে এখানে, এটা আমাদের যদি ওয়েক আপ কল না হয় তাহলে আমরা আর ডিজাস্টার ম্যানেজমেন্টের কী করব? মনে হয় তো ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের আর দরকার নাই। তো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে অনেক ক্ষেত্রেই অনেক উন্নতি করেছি বিভিন্ন জায়গায়, যেমন সাইক্লোনের ক্ষেত্রে, ফ্লাডের ক্ষেত্রে। কিন্তু অন্য ডিজাস্টারগুলা এগুলা যেহেতু ফ্রিকুয়েন্ট না, যেমন আর্থকোয়েক বা অন্য যে ডিজাস্টার, যেমন এই যে অ্যানথ্রোপোজেনিক যেটা ম্যানমেড ডিজাস্টার, এগুলার ক্ষেত্রে আমরা কেন জানি একটা এগুলাকে ছেড়ে দিয়েছি। যেমন রোড অ্যাক্সিডেন্ট, প্রতিদিন কত লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু এই যে এটাও তো একটা ডিজাস্টার, এটাও কিন্তু একটা হ্যাজার্ড। স্যার ধরেন যদি ঢাকা শহরের যানজট এরকম না হতো তাহলেও তো আজকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে খানিকটা কম হতো নাকি? মানে আমরা যদি দ্রুততম সময়ে অবশ্যই একটা সেকেন্ড একটা মিনিটও এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য তো আমরা বলি ইমার্জেন্সি রেসপন্স। ইমার্জেন্সি রেসপন্স কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে একেবারে ট্রেইনড ওয়েতে করতে পারবেন না। এই জন্য এটার জন্য আগে প্রস্তুতি নিতে হয়, এটার মহড়া দিতে হয়। আগে আমরা তো এই যে ডিজাস্টারের এই যে মহড়া দিই, আর্থকোয়েকের মহড়া দিই, বিভিন্ন যারা এই মানে ফার্স্ট রেসপন্ডিং এজেন্সিগুলো এরা কিন্তু মহড়া দেয়, ফায়ার সার্ভিস দেয়, আর্মস ফোর্স ডিভিশন দেয়। তো এই যে এরা মহড়া দিয়ে, অর্থাৎ কি ওই সময় যাতে আমি একটা সেকেন্ডও যাতে আমি নষ্ট না করি, একটা সেকেন্ড নষ্ট না করে যদি আমি একটা মৃত্যুকে বাঁচাতে পারি, হ্যাঁ, তাইলেই তো এটা আমার সাকসেসফুল। তো এই যে যানজট হলে, এই যে যানজটের ক্ষেত্রে অনেক ইমার্জেন্সি রোগী অ্যাম্বুলেন্স আটকে আছে, কেউ কোনো সাইড দেয় না। কে আবার এই যে আজকে বললেন এত ক্রাউড, কি দরকার এত লোকের? আমাদের হয় কি, আমাদের উৎসুক জনতা বেশি, এটাও আমাদের এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। এগুলো কিন্তু অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে, নাইলে হবে না। এগুলো ভলান্টিয়ার করেও কিন্তু আমি জানি না, মানে এবারও নিশ্চয়ই তদন্ত কমিটি হবে, তারা হয়তো একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্ট বাস্তবায়িত হবে না এবং আমরা যথারীতি ভুলে যাব। কিন্তু যে মানুষটি তার সন্তানকে হারালো বা যে মা তার পাইলট ছেলেটিকে হারালো, যার পরিবার, এই আমাদের যে শহীদ পাইলট, তার মাত্র কিছুদিন আগে তার বিয়ের অনুষ্ঠান হলো, ফলে তাদের তো আসলে পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে গেল। ফলে মানে আমরা এখন একটা বিশেষ সময় রাজনৈতিকভাবে পার করছি, একটা বিশেষায়িত সরকার। এই সরকার নানান ধরনের সংস্কারের জায়গায় হাত দিয়েছে, ফলে এরকমই একটা জায়গায় সংস্কারের কোনো প্রত্যাশা আপনারাও করেন কিনা বা সেটি করার সুযোগ আছে কিনা প্রফেসর ইউনূসের সরকারের, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বলছি আমরা। ওয়াহিদুন নবী আছেন আমাদের সঙ্গে, বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার। ওয়াহিদ ভাই, 34 বছরে বিমান বাহিনীর 32টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে পরিসংখ্যান বলছে। এটার জন্য আমাদের কি ধরনের সতর্কতা বা কি ধরনের সাজেশন আপনারা দিবেন, এবং নিশ্চিত করে এবারও হয়তো তদন্ত কমিটি হবে বা আসলে কাজের কাজ কিছু হবে কিনা, এই ঘটনা থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারবো কিনা শেষ পর্যন্ত? ধন্যবাদ। ফ্লাইট অপারেশন বা বিমান অপারেশন, স্পেশালি মিলিটারি এয়ারক্রাফট অপারেশন, আপনার উই অ্যাকসেপ্ট ক্যাজুয়ালিটিস এবং অ্যাক্সিডেন্ট ইট উইল হ্যাপেন। কারণ আমরা তো আর কনভেনশনাল, মানে বিমান বাহিনীতে যখন আমি তো আপনার প্রায় 9 বছর সিভিল এয়ারলাইন্সে ছিলাম, আর 3 ইয়ার্স আমি এয়ারফোর্সে মিলিটারি অপারেশন করেছি। আমাদেরকে অনেক লিমিটেশনের মধ্যে ফ্লাই করতে হয়। লিমিটেশন বলতে ধরেন আমাকে যে ইকুইপমেন্টটা দেওয়া হয়, ধরেন সেটা হচ্ছে গিয়ে বেশ পুরনো অর নট দি লেটেস্ট মডেল। আমাদেরকে বেশ লিমিটিং, আমাদের ওই স্ট্যান্ডার্ড বা প্রোটোকল বা সিকিউরিটি মেনটেন করার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আমরা কখনো পাই না। এর মধ্যেই কিন্তু গড়ে উঠছে আমাদের খুব হাই স্কিল পাইলট, যেমন মিগ-29 এখন ফ্লাই করে। কয়জন যায় মিগ-29? মাত্র 8টা মিগ-29 মধ্যে হয়তো 4টার বেশি ফ্লাই করে। কিন্তু এই যে স্ক্রিনিং করে যে উপরে যায়, এই যে পাইলট গুলো বেস্ট, এবং এইসব ট্রেনিং করে অতদূর যাওয়া পর্যন্ত আমরা দেখেছি যে একসময় F5 ফাইটার 5 এটা এখন এয়ারফোর্স থেকে অ্যাবসলিউট হয়ে গেছে, কারণ এটা বেশ পুরনো এবং প্রচুর মানে আপনার জীবন হানি ঘটেছে, অনেক পাইলট মারা গিয়েছে। আরেকটা ফাইটার জেট ছিল F6 ফাইটার 6, যেটাকে বলা হয়তো উইডো মেকার। সারা পৃথিবীতে এই ফাইটার, কিন্তু ফাইটারটা খুবই
ভালো ফাইটার ছিল অন কমব্যাট, মানে ডগ ফাইটের জন্য, কিন্তু সেই ফাইটারও এখন অবসলিউট হয়ে গেছে, মানে আমরা বাতিল করে, এয়ারফোর্স বাতিল করে দিয়েছে, কারণ আর কত দিবেন আপনি। আর তারপরে আরো ফাইটার ছিল যেমন ফুগা ম্যাজিস্টার, এটাতেও অনেক অনেক ক্র্যাশ হয়েছে। তো আমরা কি করি, সেই পুরোনো জিনিস দিয়ে আমরা প্রশিক্ষিত করি, হয়তো 100 জনের মধ্যে 90 জনই সার্ভাইভ করে যায় বা 95 জন সার্ভাইভ করে, কিন্তু হয়তো 5 জনের জি কপালে সেই দুর্ঘটনা। তা এখন আমারও কথা সেই যে আপনারা তো হিসাব বলছেন যে 50 বছরের ইতিহাসে 30+ ক্র্যাশ। সো দিস ইজ দ্য ওনলি রিজন। আপনি অ্যাডভান্স ইকুইপমেন্ট দেন, আপনি F-16 দেন, আপনি F-35 দেন, ক্র্যাশ হয়তো 10 বছরে একটা হবে। কিন্তু আমরা যখন ওই যে টয়োটা করোলা নিয়ে আপনি রাস্তায় যখন বেরোবেন, আপনার গাড়ি কিন্তু আপনি জানেন যে হয়তো 2 কিলোমিটার পরে আপনার গাড়ি থামতে হবে। আর আমি লেটেস্ট মডেলের আপনি আউডি ভলভো নিয়ে বের হন, হয়তো বা আপনি 6 বছরে একবার গাড়ি রাস্তায় হয়তো স্টপ করবেন। তো দ্যাটস হোয়াট ইজ দ্য রেশিও, মানে জি আপনাকে জি ওয়াহিদ ভাই, উই হ্যাভ একদম টু অ্যাকসেপ্ট দিস একদম ফেট। একদম সময় নেই। আমি একটু জেনারেল সাহেব আপনার কাছে আসতে চাই। আপনার এখন এই ঘটনার পরবর্তী প্রেক্ষাপট বা এখান থেকে আসলে কি মেসেজ আমাদের সরকার, নীতি নির্ধারক, অভিভাবক, শিক্ষক এবং সাধারণ মানুষ তারা নিতে পারে? ধরেন একটা উদাহরণ স্যার বলতে পারি যে 2-1 জন স্টুডেন্ট পাওয়া গেছে যাদের আইডি কার্ড আছে কিন্তু তার রক্তের গ্রুপটা আইডি কার্ডে লেখা নেই মাইলস্টোন মারাত্মক কলেজের। ব্যাপার। ফলে সেটিও ম্যান্ডেটরি হওয়া উচিত কিনা। আবার ধরেন কয়েকজন স্টুডেন্ট, অন্তত 6 থেকে 7 জন স্টুডেন্টের অভিভাবককে এখনো খুঁজে পাওয়া যায়নি, অথবা অভিভাবক তার বাচ্চাকে খুঁজে পাননি, এরকম পরিস্থিতি হচ্ছে। ফলে এই জিনিসগুলো আমরা কিভাবে ম্যানেজ করব আসলে? আপনি যেহেতু আপনি প্রথমে বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বা জি, এখন একটা কিছু করার interim আছে government। কিনা, সেটা হলো যে প্রথমেই আমরা দেখব যে বাহুবলের জন্য যে আমাদের এয়ারপোর্টের যে ফানেল ছিল, সেফটি ফানেল, যে একটা ফানেলের উপরে ওখানে কিন্তু বহুতল ভবন হওয়ার কথাই না, বা ওরকম স্কুল কলেজও হওয়ার কথা না। তা এই ফাইনালগুলা যেটা আমি ভাবছিলাম যে ওয়াহিদ সাহেব বলবেন, তাই এগুলো কিন্তু অলরেডি অকুপাইড হয়ে গেছে, এবং তার জন্য এই আমাদের স্কুল কি সেরকম এলাকায়? এখন হলো কি যে সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে সেই স্কুলটা কি সে উত্তরার এবং এয়ারপোর্টের এত কাছে সেই ফানেলের ভিতরে আছে কিনা এটা তদন্ত কমিটি অবশ্যই দেখবেন, এবং সেখানে রেকমেন্ডেশন যেন আসে। দ্বিতীয়ত হলো যে এয়ারপোর্ট শিফটিংয়ের কথা আপনি নিজেই বলছিলেন, ভালুকাতে কিন্তু অনেক বড় একটা প্ল্যান ছিল, সে ভালুকাতে অনেক আগেই কিন্তু শিফট করার কথা ছিল, কিন্তু হয়নি। তা এই যে বড় বড় প্ল্যান, এগুলো কি বাস্তবায়ন করা যাবে কিনা? তারপরে আপনি যেটা বলছিলেন যে এত জনগণ যে আমাদের শহরের ভিতরে চলে আসছে, এটাও যে লাইট করে দেওয়া যায় কিনা, যে 7টা স্যাটেলাইট সিটি হওয়ার কথা, যেমন এই মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ঘোড়াশাল, এরকম নারায়ণগঞ্জ, এরকম করে যে খালি মেট্রো রেলের সাথে কানেক্টেড করে দিলে এই মানুষগুলো কিন্তু এত জাম হবে না। আপনি তখন পেশেন্ট থেকে অর এনি ইমার্জেন্সি মুভমেন্ট ক্যান বি ইজিলি মেড সাকসেস। তা এইটার সাথে সাথে আমি বলবো যে শ্বাসনালী বাঁচাবার জন্য এখনই কিন্তু আমাদের প্রত্যেকটা স্কুলে একটা প্রশিক্ষণ ক্র্যাশ প্রোগ্রাম হওয়া উচিত, যে শ্বাসনালী বাঁচানো যাবে। কারণ এই বাচ্চা বলেন, বৃদ্ধ বলেন, শ্বাসনালী পুড়ে গেলে খালি টাইমের ব্যাপার, 3 দিন বাঁচবে কিংবা 5 দিন বাঁচবে, কিন্তু মরেই যাবে সে। আর এটাকে বাঁচানোটা এত ইজি যে সে আগুন লাগলেই সে রুমালটা দিয়ে বা কাপড় দিয়ে কিংবা ভিজা কাপড় দিয়ে মুখটাকে খালি ঢাকবে, অন্য জায়গায় পুড়ে গেলে এটা রিপেয়ারেবল, কিন্তু শ্বাসনলী পুড়ে গেলে কোনোভাবে রিপেয়ারেবল হয় না। জি জিল্লুর স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ধরেন আজকেই আমরা আমাদের বার্ন ইনস্টিটিউট, যেটি খুব পুরনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউট হিসেবে না, বার্ন ইউনিট ছিল, সেখানে মাত্র 75টা বেড ফাঁকা ছিল। কোনো কারণে যদি এই দুর্ঘটনার মাত্রাটা আরেকটু বড় হতো, বা ধরেন 2টো জায়গায় একই সঙ্গে দুর্ঘটনা ঘটতো, আমরা এই পরিস্থিতি স্যার কিভাবে সামাল দিতাম? সামাল দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে আজকে তাহলে যে আমরা সবাই পুরো মরে যাব? একটা দুর্ঘটনায় বার্ন ইউনিটে আজকে আমরা রোগীর সামাল দিতে পারলাম না। তো এইরকম ভূমিকম্প হলেও তো আগুন লাগতে পারে, তখন তো শত শত বিল্ডিং আগুন লাগবে, তখন আমরা কিভাবে সামাল দেব? তো এই যে প্রস্তুতি, আমরা বলি যে ডিজাস্টার ম্যানেজমেন্টের 2টা পার্ট, একটা হলো রিস্ক ম্যানেজমেন্ট আর একটা হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট হলো আগেই আমি রিস্কটাকে ম্যানেজ করে, এই যে আমার বার্ন ইউনিটের সংখ্যা বাড়াতে হবে, বিভিন্ন হসপিটালে আমাদের বার্ন ইউনিট করতে হবে, তারা এই রিলেটেড যত ম্যানেজমেন্ট করা যায়,
মানে যেইভাবে আমি প্রিপারেশন সম্ভব সব প্রিপারেশন নিব এবং ইমার্জেন্সি রেসপন্সেরও প্রিপারেশন নিব। যখন ইমার্জেন্সিটা হবে তখন খুব দ্রুত যাতে আমি ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসতে পারি, এটা। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু আগেই করতে হবে। এগুলা কিন্তু আমরা বলি, আমরা পড়াই এবং এগুলা বইয়ে আছে, বিভিন্ন দেশ প্র্যাকটিস করতেছে, কিন্তু আমরা করতে পারতেছি না। এটা কিসের সমস্যা, আমরা কেন পারতেছি না? একটা যোগ দিতে এটা তো চাই কোনো ওনার সাথে। স্ট্রাকচারাল কোনো ইয়ে না, ইন্টারভেনশন না, এটা হলো নন স্ট্রাকচারাল, শুধু নলেজটা শেয়ার করবেন, এইটুকু আমরা পারতেছি না। স্যার আপনি যদি 10 সেকেন্ড একটু বলেন এটা আমাদের। এটা হলো যে উনি যেটা বললেন যে ইমার্জেন্সি যেটা কমান্ড, এই ইনসিডেন্ট কমান্ড কিংবা ইমার্জেন্সি অপারেশন সেন্টার, এটা কিন্তু এখন আমরা প্র্যাকটিস মাঠে কিন্তু প্র্যাকটিস করতে পারিনি। একটা হলো ফিল্ড হসপিটাল, আপনি যেটা বললেন হসপিটাল অকুপাইড হয়ে যাবে, কিন্তু এরকম ইমার্জেন্সিতে ফিল্ড হসপিটাল অত্যন্ত দ্রুততার সাথে কিভাবে খুলবে, এটা কিন্তু সেনাবাহিনী বা বিমান বাহিনী কিন্তু আজকেও তাদের সম্ভবত ঢাকা আছে, মেডিকেলে সেরকম দে হ্যাভ করে। দিস ক্যাপাসিটি। জি। এগুলো প্র্যাকটিস যদি না করি তাহলে কিন্তু আমরা এই management- অনেক ধন্যবাদ জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, ধন্যবাদ প্রফেসর জিল্লুর রহমান, ধন্যবাদ স্কোয়াড্রন লিডার ওয়াহিদুন নবী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের প্রত্যাশা একটাই, যারা এখনো কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে তারা দ্রুত সুস্থ হন এবং এরকম দিন আমাদের বাংলাদেশের জীবনে, পৃথিবীর মানুষের জীবনে, আমাদের জীবনে আর না আসুক, নিরাপদে থাকুক এদেশের সব মানুষ, সেই প্রত্যাশা শেষ করছি। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।